কি আছে বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচনের ভাগ্যে? এখলাসুর রহমান। নিবন্ধিত ও আন্দোলন সংগ্রামের ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ দলগুলোকে আজ তাকিয়ে থাকতে হচ্ছে সদ্য গঠিত অনিবন্ধিত নতুন দলের দিকে। চেষ্টা করতে হচ্ছে তাদের সন্তুষ্টি অর্জনের। অনেক দ্বিমত থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে যাওয়া সম্ভব হচ্ছে না। বিএনপি একবার বলল, এই সরকারের উপদেষ্টারা রাজনৈতিক দল গঠনের সাথে জড়িত, সুতরাং তাদের দ্বারা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। তখন এটা নিয়ে দেশব্যাপী আলোচনা হয়। সবশেষে নিরপেক্ষ সরকারের দাবিতে সোচ্চার থাকতে পারেনি দলটি। কিংস পার্টি নিয়ে সমালোচনা করলেও কিংস পার্টির ইফতার পার্টিতেও গিয়েছে তারা। নির্বাচন কবে হবে ও কোন নির্বাচন হবে সেটাই পরিষ্কার হয়ে উঠতে পারছে না দলটি। নির্বাচনের রোডম্যাপ নিয়েও রয়েছে বিভ্রান্তি। প্রধান উপদেষ্টা বললেন, সংস্কারের প্যাকেজ ছোট হলে ডিসেম্বরে নির্বাচন আর বড় হলে আগামী বছরের জুনে। কিন্তু এখন প্রশ্ন জাগছে, নির্বাচন ডিসেম্বরে হোক আর আগামী বছরের জুনেই হোক, নির্বাচন কোনটা হচ্ছে, গণপরিষদ না জাতীয় সংসদ নির্বাচন? কিংস পার্টি খ্যাত জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক ও সদ্য পদত্যাগী অন্তর্বর্তী উপদেষ্টা নাহিদ ইসলাম জাতিসংঘ মহাসচিবের সাথে বৈঠক শেষে বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সরকার সংস্কার ও ন্যায় বিচারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ফলে মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময়েই তৈরি করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হন তিনি। অতঃপর উপদেষ্টা হতে পদত্যাগ করে হন এনসিপি আহ্বায়ক। প্রধান উপদেষ্টার প্রেস সচিব তাকে আগামী দিনের প্রধানমন্ত্রী বলে উল্লেখ করেন। জাতিসংঘ মহাসচিবের সাথে বৈঠকে গেলেন তিনি। অথচ এনসিপি সদ্য গঠিত হল মাত্র নিবন্ধনের জন্য আবেদিতই হয়নি হয়তো। অথচ এই দলটির কাছেই অসহায় হয়ে উঠেছে নিবন্ধিত পুরনো দলগুলো, যাদের 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, সামরিক স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন সহ অনেক লড়াই সংগ্রামে আত্মদানের ইতিহাস রয়েছে। অথচ এনসিপির কোথাও কোন অবদান নেই, শুধুমাত্র জুলাই অভ্যুত্থান ছাড়া। বৈষম্য বিরোধীদের আন্দোলনটা ছিল মূলত কোটা সংস্কার আন্দোলন। তারা নিজেরাও বিভক্ত হয়ে গেছে। এনসিপির সাথে যুক্ত না হয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে নতুন দল গঠন করেছে একটি অংশ। এনসিপি নেতৃত্ব বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্ত হয়ে গেছে, আবার আরেক পক্ষ বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থাকবে। তবে যে যেখানেই থাকুক সকলের অবস্থান একই। আর এই এনসিপি হয়ে উঠেছে আজকের রাজনীতির নীতি নির্ধারক শক্তি। তারাই খবরদারি করছে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোকে। এনসিপি আহ্বায়ক বলেছেন, রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদে স্বাক্ষর করতে হবে, যা সংস্কারের ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি হিসেবে কাজ করবে। সংবিধান সংস্কারের ক্ষেত্রে আমাদের দলীয় অবস্থান স্পষ্ট, গণপরিষদের মাধ্যমেই এটি হতে হবে, অন্যথায় পার্লামেন্টের মাধ্যমে করা সংস্কার টেকসই হবে না, যা বাংলাদেশের ইতিহাসেও স্পষ্ট। এই যে ঐকমত্য কমিশন, এটিও রাজনৈতিক দলগুলোর সাথে কোন আলোচনা করে করা হয়নি। এক কথায় ঐকমত্যটাও চাপিয়ে দেয়া হলো। বিএনপি গণপরিষদ নির্বাচন চাচ্ছে না, এনসিপি চাচ্ছে। আর এনসিপির চাওয়াই কিন্তু পূরণ হয়। কি আছে পুরনো, নিবন্ধিত, ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ রাজনৈতিক দলগুলোর ভাগ্যে? আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাসদ সহ 14 দল মাঠে নেই। এখন আবার সিপিবি, বাসদ সহ বামপন্থী দলগুলোর বিরুদ্ধেও ইনকিলাব মঞ্চ নামের একটি শাখা আন্দোলন করছে। সিপিবি অফিস দখল করে ছাত্র জনতার কার্যালয়ে করার হুমকিও দেয়া হচ্ছে। সিপিবিও অসহায়ের মতো জুলাই অভ্যুত্থানে তাদের সম্পৃক্ততার কথা বলে আত্মরক্ষার চেষ্টা করছে। আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে সিপিবির কার্যালয় মুক্তিভবন রক্ষা পেল। অথচ সিপিবি একটা ঐতিহ্যবাহী পুরনো দল। বৈষম্য বিরোধীদের সদ্য গজিয়ে ওঠা রাজনৈতিক দলের কাছে সকল পুরনো দল অসহায়। বৃহত্তম দল বিএনপি গণপরিষদ নির্বাচনের পক্ষে নয় জেনেও এনসিপি গণপরিষদ নির্বাচনের কথাই বলছে। এটাও বলছে গণপরিষদ সদস্যরা সংসদ সদস্যের দায়িত্ব পালন করতে পারে। আর গণপরিষদ নির্বাচন করে তারা সংবিধান বদল করে তাদের পছন্দ মতো সংবিধান রচনা করবে। এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসকে ডক্টর ইউনূস আমন্ত্রণ করে এনেছে মূলত নিজের ক্ষমতা দেখানোর জন্য। ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে তিনি আন্তর্জাতিকভাবে বেশ ঝুঁকিতে আছেন। জাতিসংঘ মহাসচিবকে দিয়ে নিজের অবস্থান পোক্ত করার চেষ্টা করছেন। মানুষকে দেখাতে চাচ্ছেন তার শক্তিমত্তা। নিয়ে আসা হলো রোহিঙ্গা ইস্যু। তিনি বললেন, আগামী রমজানের ঈদে রোহিঙ্গারা প্রত্যাবর্তন করবে। সুতরাং তিনি যে এখনই নির্বাচনের রোডম্যাপ দিচ্ছেন না সেটা পরিষ্কার হলো। নির্বাচন ইস্যুটাকে দূরবর্তী করতে এটাও বেশ কাজে দেবে। আর এই মিশনও বাস্তবায়ন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি। সরকার, বৈষম্য বিরোধী, জাতীয় নাগরিক পার্টি, ইনকিলাব মঞ্চ, বিপ্লবী পরিষদ তারা মিলেমিশে একাকার। সরকার হতে পদত্যাগ করে একজন এনসিপিতে যোগ দিয়েছেন।
হয়তো অদূর ভবিষ্যতে আরো কয়েকজন পদত্যাগ করে এ দলে যোগ দেবেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল জুলাই অভ্যুত্থানের নেতাদের বাবা সম্বোধন করে বলেছেন, তোমরা অনেক বড় বড় দায়িত্ব পালন করেছ, কিন্তু আরো বড় দায়িত্ব পালন বাকি আছে। ৭১-এ আমরা যে সুযোগ নষ্ট করেছি, তোমরা সেই সুযোগটা নষ্ট হতে দিও না। তোমরা আমাদের জুলাইয়ের নেতা ছিলে, আরো অন্তত ৫-১০ বছর আমাদের নেতা থেকে রাষ্ট্রকে একটা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দিও। এতে পরিষ্কার হয়ে গেল কারা সরকার আর কারা সরকার দল। আর এই সরকারকে রক্ষায় চলছে ডিল মেকিংও। ট্রাম্পের উপদেষ্টা ইলন মাস্ককে আমন্ত্রণ জানালো বাংলাদেশ স্টারলিংক চালু করতে। ইলন মাস্ক যদি ট্রাম্পের উপদেষ্টা না হতেন তাহলে নিশ্চয়ই স্টারলিংকের এই অফার দেয়া হতো না। জাতিসংঘ মহাসচিবকেও বাংলাদেশ আমন্ত্রণ করে আনা হয়েছে সরকারের শক্তিমত্তা প্রদর্শন ও ডিল মেকিং এর জন্যই নয় কি? আরাকান আর্মির সাথে সংলাপের বিষয় এসেছে। প্রশ্ন জাগছে, তবে কি আরেকটা নতুন রাষ্ট্রের স্বীকৃতি দেয়া হয়ে গেল? সফরে এসে কিছু রাজনৈতিক দলের সাথে গোলটেবিল বৈঠক করলেন। এই বৈঠকে কি পেল বাংলাদেশ? বৃহত্তম দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, এই গোলটেবিল বৈঠক কেন বুঝিনি। বাংলাদেশ গণভিত্তি সম্পন্ন একটি বৃহত্তম দল বিএনপি। নির্বাচন হলে এই দলটি ক্ষমতায় যাওয়ার কথা, অথচ এই দলটির নেতাই বলল গোলটেবিল বৈঠক কেন বুঝেননি। অন্যরা কি বুঝেছে অন্যরাই জানে, আর দেশের কি উপকার হবে সময়ই তা বোঝা যাবে। এদিকে জাতিসংঘের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধ চলছে। জাতিসংঘের সাহায্য সংস্থাগুলোর কাছে একটি প্রশ্নমালা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ওই প্রশ্নগুলোর একটিতে জানতে চাওয়া হয়েছে, আপনার কি কমিউনিস্ট সংযোগ আছে, বা আপনার কি যুক্তরাষ্ট্র বিরোধী সংশ্লিষ্টতা আছে। বিশ্বের অন্যতম বৃহৎ মানবিক সংস্থাগুলো, যেমন জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এবং আন্তর্জাতিক রেড ক্রস কমিটি আইসিআরসি, এই প্রশ্নমালা পেয়েছে। এক কথায় দেশি বিদেশি বিভিন্ন দ্বন্দ্ব ও বিরোধের ফাঁদে পড়েছে বাংলাদেশ।